একাদশ শ্রেণীর মানবিক শাখার প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক স্নেহ ও ভালোবাসা নাও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই করোনার দিনগুলোতে নিজের এবং পরিবারের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের একাদশ শ্রেণীর এই ক্লাস কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই তোমরা একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, যে কারণে তোমাদের সাথে আমাদের সামনাসামনি ক্লাসগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। তারপরও অনলাইনের মাধ্যমে বিশেষ অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা আমরা করে যাচ্ছি এবং আশা করছি তোমরা সবাই সেই ক্লাসগুলো নিয়মিত অংশগ্রহণ করছো। সেই ধারাবাহিকতায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের পাঠ যুক্তিবিদ্যা প্রথম পত্র, আর এই আলোচ্য বিষয়ের কোড নাম্বার 121। যেখানে বিষয় শিক্ষিকা হিসাবে তোমাদের সাথে রয়েছে আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। এই বিষয়ে তোমাদের সাথে ইতোমধ্যে বেশ কিছু ক্লাস আমাদের নেওয়া হয়েছে, আর সেই ক্লাসগুলোতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেখানে প্রথমে জেনে নেওয়া যাক আমাদের গত দিনের আলোচ্য বিষয় সম্বন্ধে। আমাদের গত দিনে আলোচ্য বিষয় ছিল যুক্তিবিদ্যার স্বরূপ। এই বিষয়ে তৃতীয় যে ক্লাসটি সেটি আমরা গতদিন নিয়েছিলাম। আমরা সেখানে আলোচনায় দেখেছিলাম যুক্তিবিদ্যা আসলে কি, কোন ধরনের জ্ঞানীয় শাখা। সেই আলোচনা আমরা দেখতে পেয়েছিলাম যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান এবং সকল কলা বিজ্ঞানের সেরা কলা হচ্ছে যুক্তিবিদ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা বলছিলাম যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায়টি নিয়ে। এখানে আমি ছাড়াও তোমাদের বিষয় শিক্ষিকা হিসাবে আরো ছিলেন দর্শন বিভাগেরই আরেকজন শিক্ষক জনাব তাসনিম খায়ের। আমরা দুজনেই তোমাদের প্রথম অধ্যায়টি সম্পূর্ণভাবে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। প্রথম অধ্যায় শেষে দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার প্রাককালে চলো প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয় সম্বন্ধে। সেই জন্য তোমাদের আজকের আলোচ্য বিষয় জিস্ট অফ ফার্স্ট চ্যাপ্টার বা প্রথম অধ্যায়ের সারমর্ম। প্রিয় শিক্ষার্থীরা, একটু কথা বলার প্রয়োজন রয়েছে এই ক্ষেত্রে। তোমরা মাধ্যমিক পর্যায়ে যে যে বিষয়গুলো তোমাদের পাঠ্য বিষয় হিসাবে পেয়েছিলে সেখানে কিন্তু অনেক বিষয়ের মধ্যে যুক্তিবিদ্যা বিষয় নামে কোনো বিষয় ছিল না। তাই যুক্তিবিদ্যা সম্পূর্ণভাবে তোমাদের একটি নতুন বিষয়। কেন তোমরা যুক্তিবিদ্যা পড়বে? যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যার স্বরূপটাই বা কি? যুক্তিবিদ্যা আসলে কি আলোচনা করে? যুক্তিবিদ্যা পড়া কেন প্রয়োজন? এই ধরনের নানা রকম কৌতূহল, নানা রকম প্রশ্ন কিন্তু তোমাদের মাথায় রয়েছে। সেই কারণে যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়টিতে এই বিষয়ে তোমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর যুক্তিবিদ্যার এই প্রথম অধ্যায়টি তোমরা যদি না বুঝে থাকো, তোমাদের যদি কোনো রকম অস্পষ্টতা থাকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ধাপগুলোতে বা পরবর্তী ক্লাসগুলোতে যুক্তিবিদ্যার স্বরূপ সম্বন্ধে বা যুক্তিবিদ্যার বিভিন্ন আলোচ্য বিষয় সম্বন্ধে জানতে তোমাদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। এই কারণে আজকে আমি আলোচনা করব যুক্তিবিদ্যার প্রথম যে অধ্যায়টি তোমরা পড়েছো সেই অধ্যায়ের মূল বিষয়গুলোকে এক নজরে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজভাবে বলতে পারি যুক্তিবিদ্যার যে প্রথম অধ্যায়টি সেটি কিন্তু তোমাদের পরবর্তীতে সম্পূর্ণ যুক্তিবিদ্যা বিষয়টির ভিত্তি হিসাবে কাজ করবে। তবে চলো আমরা শুরুতেই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হিসাবে যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্বন্ধে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। যুক্তিবিদ্যার উৎপত্তি বা ক্রমবিকাশের আলোচনা আমরা দেখেছিলাম গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের হাত ধরে যুক্তিবিদ্যার পথ চলা শুরু। এর আগে কি কেউ যুক্তি নিয়ে কথা বলেনি? হ্যাঁ, যুক্তিবিদ্যার বা যুক্তি, তর্ক, ন্যায় এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু অ্যারিস্টটলের আগেও অনেক পণ্ডিত ব্যক্তিত্বরা বিভিন্ন ধরনের ধারণা বা বিভিন্ন ধরনের চিন্তা প্রকাশ করেছিলেন, কিন্তু তারা কেউই কাঠামোবদ্ধ একটি আলোচনা হিসেবে যুক্তিবিদ্যাকে প্রতিষ্ঠা করতে পারেননি। সেই ধারণাটি বা সেই কাঠামোগত আলোচনাটি পাওয়া গিয়েছিল গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মাধ্যমে। সে কারণে অ্যারিস্টটলকে বলা হয়ে থাকে যুক্তিবিদ্যার জনক বা ফাদার অব লজিক। আমরা দেখেছিলাম যুক্তিবিদ্যার কাল বিভাজনকে, অর্থাৎ সে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের সময়কাল থেকে আজ অবধি যুক্তিবিদ্যার এই যে পথ চলা, এই সময়টিকে আমরা
কয়েকটি ভাগে ভাগ করে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক বা সমকালীন যুগ। এই যে যুগ বিভাজন আমরা করেছিলাম, সেখানে প্রাচীন যুগের শুরুটি হয়েছিল গ্রিক আলোচনার মাধ্যমে, কিছুক্ষণ আগেই তোমরা জানতে পেরেছো। তবে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ছাড়াও সেই সময় কিন্তু অ্যারিস্টটল সমসাময়িক আরো অনেকে, যেমন পিথাগোরাস, তারপর জেনোফিনিস, তারাও কিন্তু যুক্তিবিদ্যা নিয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। তবে তৎকালীন আলোচনাটি ছিল অনেকটা অবরোহ ধর্মী আলোচনা, অর্থাৎ একটি সার্বিক সত্যের আলোকে বিশেষ কোনো সত্যকে প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা বা একটি সার্বিক জানা ধারণার ভিত্তিতে একটি বিশেষ অজানা ধারণাকে সত্য হিসাবে প্রতিষ্ঠার যে চিন্তাটি, সেটি আমরা দেখতে পেয়েছিলাম গ্রিক দর্শনের প্রাচীন ধারায়। যুক্তিবিদ্যার এই প্রাচীন সময়কালটি শুধু যে গ্রিসেই ঘটেছিল তা কিন্তু নয়, প্রায় একই সময়ে বা তারও কিছুটা পূর্বে আমাদের ভারতীয় উপমহাদেশেও কিন্তু ন্যায় দর্শন, যোগ দর্শনে আমরা ন্যায় তত্ত্ব বা যুক্তি তর্কের যে আলোচনা সেটিকে লক্ষ্য করেছিলাম। পাশাপাশি আমরা দেখেছিলাম চৈনিক সভ্যতায় বা চৈনিক জ্ঞানীয় আলোচনায়ও কিন্তু প্রাচীনকাল থেকেই যুক্তিবিদ্যার চর্চা হয়ে এসেছে। এরপর আমরা মধ্যযুগের যে উত্তরণটা ঘটলো, মধ্যযুগের যে সময়টিতে আমরা যুক্তিবিদ্যাকে পেয়েছি, সেখানে আমরা দেখেছি মধ্যযুগটা ছিল অনেকটাই ধর্মাশ্রিত একটি যুগ। এ সময়ে যুক্তিবিদ্যার ক্রমবিকাশ খুব একটা গতিশীল না থাকলেও একেবারে যে স্থবির ছিল তা বলার কিন্তু কোনো অবকাশ নেই। ধর্মানুরাগী যুক্তিবিদ্যার একটি প্রকাশ বা একটি প্রচার সে সময় আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে স্কলাস্টিক যুক্তিবিদদের মধ্যে, যাদেরকে যাজকীয় যুক্তিবিদ হিসেবে উল্লেখ করা হয়। তাদের মধ্যে কিন্তু অনেকেই এই যুক্তিবিদ্যার আলোচনা করেছেন মধ্যযুগে। সেই সাথে আমরা দেখতে পেয়েছিলাম মধ্যযুগে আরবীয় দার্শনিকদের মধ্যে অনেকেই কিন্তু অ্যারিস্টটলকে অনুসরণ করে যুক্তিবিদ্যার একটি ব্যাপক প্রসার ঘটিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল ফারাবি, ইবনে সিনা প্রমুখ। বিশেষ করে আল ফারাবিকে তো বলা হয়ে থাকে দ্য সেকেন্ড টিচার, অ্যারিস্টটলকে ফার্স্ট টিচার ধরে অ্যারিস্টটলের যোগ্য উত্তরসূরি হিসাবে আল ফারাবিকে মধ্যযুগের তথা সমগ্র যুক্তিবিদ্যার ইতিহাসে সেকেন্ড টিচার হিসেবে উল্লেখ করা হয়ে থাকে যুক্তিবিদ্যার ক্রমবিকাশে তার অবদানের জন্য। এরপর আধুনিক কালে আমরা ফ্রান্সিস বেকন, রেনে ডেকার্ট, লক, হিউম প্রমুখের মাধ্যমে কিন্তু যুক্তিবিদ্যার একটি ব্যাপক প্রসারকে লক্ষ্য করেছিলাম। সেই সাথে বার্ট্রান্ড রাসেল, নিল, জোসেফ, জেভন্স, তাদের মধ্য দিয়েও কিন্তু যুক্তিবিদ্যা আজকের এই অবস্থানে এসে পৌঁছাতে পেরেছে। তবে মধ্যযুগের পরে যুক্তিবিদ্যার কিন্তু একদমই বলা যায় চরম উন্মেষটি ঘটেছিল আধুনিক যুগে। বিশেষ করে গাণিতিকদের হাতে যুক্তিবিদ্যার একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছিল আমাদের সবার সামনে। আধুনিক কালে বা সমসাময়িক সময়ে একেবারে সাম্প্রতিক কালে আমরা দেখতে পাই যুক্তিবিদ্যার সাথে গণিতের বা বিজ্ঞানের বিভিন্ন শাখার, বিশেষ করে প্রযুক্তি বিজ্ঞানের বিভিন্ন শাখার সম্মিলনে অনেক নতুন নতুন জ্ঞানীয় ধারা বা জ্ঞানীয় শাখার উদ্ভব এবং বিকাশ ঘটেছে। তো এভাবে করে যুক্তিবিদ্যা ক্রমবিকশিত হয়েছে এবং ভবিষ্যতের দিকে আরো অগ্রসর হচ্ছে। যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশের পরে আমরা যুক্তিবিদ্যার শব্দগত অর্থকে বিশ্লেষণ করার একটি চেষ্টা করেছিলাম। আমরা দেখেছিলাম প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ লজিক এসেছে গ্রিক শব্দ লজিক থেকে, LOGIKE, এই লজিক থেকে, যা হচ্ছে আবার লোগোস শব্দের বিশেষণ। এই লোগোস শব্দটির অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। তাহলে একদম উৎপত্তিগত অর্থে বলা যায় যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। আমরা চিন্তা করি, আমাদের সেই চিন্তাটিকে বৌদ্ধিকভাবে যখন প্রকাশ করি তাকে কিন্তু আমরা যুক্তি বলি। আর সেই বৌদ্ধিক চিন্তাটিকে আমি যখন ভাষার মাধ্যমে লিপিবদ্ধ করছি সেটি হচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থটিও নিশ্চয়ই তোমরা অনেকটাই স্পষ্টভাবে বুঝতে পেরেছো। বাংলা অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, যুক্তিবিদ্যার কিন্তু অনেক ধরনের বাংলা প্রতিশব্দ রয়েছে, ন্যায়শাস্ত্র, তর্কশাস্ত্র, যুক্তিশাস্ত্র ইত্যাদি ইত্যাদি।
এক্ষেত্রে দেখা যায় ন্যায়শাস্ত্র বা সত্যের পথে, সত্যের দিকে অগ্রসরমান যে শাস্ত্র তাকে বলা হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার লক্ষ্য হচ্ছে সত্যকে অর্জন করা এবং অজানা থেকে জানার দিকে ধীরে ধীরে অগ্রসর হওয়া। আমি যে সত্যটিকে জানি তা থেকে অজানা একটি সত্যকে আমি উন্মোচন করতে চাই এবং সেক্ষেত্রে আমি আমার বুদ্ধিকে কাজে লাগাই। আমার সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি যখন তাকে ভাষার মাধ্যমে প্রকাশ করছি তখনই তা হয়ে যাচ্ছে যুক্তি বা এই সংক্রান্ত আলোচনাই হচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে ভাষাগত অর্থটি নিশ্চয়ই তোমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়েছে। এবার চলো আমরা দেখে নেই যুক্তিবিদ্যার সংজ্ঞা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, এ বিষয়ে তোমাদেরকে কিছু ধারণা দেওয়া প্রয়োজন মনে করছি। যুক্তিবিদ্যা আসলে কি এই বিষয়টি যুক্তিবিদ্যার সংজ্ঞার মাধ্যমে অনেকটা স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে। তারপরেও যুক্তিবিদ্যার যে সংজ্ঞাগুলো প্রচলিত রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাই কেউ বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান, কেউ আবার বলেন যুক্তিবিদ্যা হচ্ছে অনুমান পদ্ধতির বিজ্ঞান, কেউ বলে যুক্তিবিদ্যা যুক্তির বিজ্ঞান, আবার কেউ কেউ যুক্তিবিদ্যাকে যুক্তির কলা বা কৌশল হিসাবে উল্লেখ করেছেন। এই যে ধ্যান ধারণাগুলো বা প্রচলিত যে সংজ্ঞাগুলো আমরা যুক্তিবিদ্যা পেয়েছিলাম তার সবই মোটামুটি আংশিক একটি ধারণাকে আমাদের সামনে উপস্থাপন করছে। এর কোনোটি কিন্তু যুক্তিবিদ্যার পূর্ণাঙ্গ পরিচয়টি আমাদের সামনে তুলে ধরতে পারছে না। সেক্ষেত্রে যুক্তিবিদ্যার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় যেসব দার্শনিকদের আলোচনায় বা যেসব যুক্তিবিদ্যার আলোচনায়। তাদের মধ্যে একজন হচ্ছেন জে.এস. মিল, যার সংজ্ঞাটি তোমরা এখন পর্দায় দেখতে পাচ্ছ। জে.এস. মিলের মতে যুক্তিবিদ্যা হলো বোধশক্তির যেসব ক্রিয়া পদ্ধতি সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তাদের বিজ্ঞান, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হবার পদ্ধতি এবং তার সহায়ক অন্যান্য বুদ্ধিমূলক ক্রিয়াসমূহ তাদের উভয়ের বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি আমাদের একটু আলোচনার অবকাশ রয়েছে। মিল বলছেন যুক্তিবিদ্যা হচ্ছে বোধ শক্তির ক্রিয়া পদ্ধতির বিজ্ঞান। আমরা যখন কোনো একটি বিষয় জানতে চাই, একটি অজানা বিষয় সম্বন্ধে সত্যকে উন্মোচন করতে চাই, আমরা আমাদের কোন বিষয়টিকে কাজে লাগাই? আমার বোধ শক্তিকে কাজে লাগাই, আমার বুদ্ধিকে কাজে লাগাই, আমার বৌদ্ধিক জ্ঞানকে কাজে লাগাই। আমি সেই বৌদ্ধিক জ্ঞানকে কাজে লাগিয়ে সামনে অগ্রসর হতে চেষ্টা করি, জানা থেকে অজানায় যাওয়ার চেষ্টা করি এবং সেক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম কানুন মেনে আমার অগ্রসর হতে হয়। আমি ইচ্ছে মতো মন গড়া ভাবে কোনো একটি ধারণাকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে পারি না। বুদ্ধির মাধ্যমে আমি যখন কোনো একটি সত্যকে প্রতিষ্ঠিত করতে যাই সেক্ষেত্রে যে নিয়ম কানুনগুলি আমার আবিষ্কার করতে হয়, অনুসরণ করতে হয়, সেই সম্বন্ধে যুক্তিবিদ্যা আমাদেরকে ধারণা দেয় বা যুক্তিবিদ্যা সেই সম্বন্ধে আলোচনা করে। যুক্তিবিদ্যা সেই অর্জিত যে তাত্ত্বিক জ্ঞান, সেই তাত্ত্বিক জ্ঞানটিকে আবার বাস্তবে কি করে প্রয়োগ করে আমি সাক্ষ্য বিচার করতে পারি। অর্থাৎ যুক্তিবিদ্যা কিন্তু বৌদ্ধিক যে জ্ঞানগুলো রয়েছে তার বাস্তব প্রয়োগকেও আমাদেরকে শিক্ষা দিচ্ছে। মিলের এই আলোচনায় যুক্তিবিদ্যার পূর্ণাঙ্গ স্বরূপটি এভাবে তিনি তুলে ধরেছেন। তাই বলা যায় মিলের এই ধারণাটি একটি পূর্ণাঙ্গ ধারণা বা যুক্তিবিদ্যার গ্রহণযোগ্য সংজ্ঞাগুলোর মধ্যে অন্যতম একটি গ্রহণযোগ্য সংজ্ঞা হলো জে.এস. মিলের এই সংজ্ঞাটি। প্রিয় শিক্ষার্থীরা, মিলের পাশাপাশি সমকালীন সময়ে আরেকজন যুক্তিবিদ আরভিং মার্মার কপি বা আই.এম. কপি, তিনিও কিন্তু যুক্তিবিদ্যার একটি উল্লেখযোগ্য সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত নীতি এবং পদ্ধতি সমূহের বিশিষ্ট বিদ্যা। আমরা কিন্তু প্রায়শই বিভিন্ন যুক্তি দিয়ে থাকি অথবা মনে করে থাকি কোনো একটি অবস্থা ব্যাখ্যার জন্য, কোনো একটি অজানা অবস্থাকে ব্যাখ্যার জন্য আমি যে কথাটি বলছি তা একটি যুক্তি, কিন্তু সেক্ষেত্রে হয়তো বা আমি অনেক সময় বৌদ্ধিক নিয়মগুলোকে অনুসরণ করি না, মানি না, আমি আমার মন গড়া একটি কথা বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। সেই ধরনের যুক্তিগুলিকে অবৈধ যুক্তি বলা হয়ে থাকে। এই অবৈধ যুক্তি থেকে প্রকৃত যে যুক্তি, বৈধ যে যুক্তি, তাকে যে আলাদা করার প্রক্রিয়া বা বৈধ যুক্তিকে অবৈধ যুক্তি থেকে পৃথক করার যে বিদ্যা, সেটি হচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে দেখা যাচ্ছে কপির এই ধারণাটি কিন্তু অনেক সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যুক্তিবিদ্যা কি করে বা যুক্তিবিদ্যা আসলে কি। আমি যদি তোমাদের সাথে একদমই
ইনফর্মাল একটি আলোচনায় আসি, তাহলে আমি বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি জ্ঞানীয় শাখা যা আমাদের কিছু জানা ধারণার উপর ভিত্তি করে একটি অজানা ধারণায় যাওয়ার জন্য বা একটি জানা সত্য থেকে একটি অজানা বিষয় সত্য আবিষ্কার করার জন্য কিছু নিয়মকে শিক্ষা দেয়। সেটি একইভাবে ওই যে নিয়মগুলোকে আমি কিভাবে প্রয়োগ করব তাকে শিক্ষা দেয় সেটি। তাহলে বোধহয় যুক্তিবিদ্যার স্বরূপটি বা যুক্তিবিদ্যার ধারণাটি আমাদের সামনে অনেকটি স্পষ্ট হয়ে যায়। আরো সহজে যদি বলি, তোমাদের যেসব বন্ধুরা এখন যুক্তিবিদ্যা পড়ছে না তারা হয়তোবা তোমাদেরকে অনেক সময় মজা করে বলবে, যুক্তিবিদ্যা কি পড়িস? আমি তো যুক্তিবিদ্যা পড়িনি, যুক্তিবিদ্যা না পড়ি তো আমি ভালো যুক্তি দিতে পারছি। কিন্তু সে যে যুক্তি দিবে সেক্ষেত্রে কিন্তু যুক্তি নিয়মগুলো অনেক ক্ষেত্রে অনুসৃত হবে না। সে অনেক ক্ষেত্রে যুক্তি নিয়মগুলো না জেনেই যুক্তি দেওয়ার চেষ্টা করবে। আর তুমি যেহেতু যুক্তিবিদ্যা পড়ছো, তুমি যুক্তি দিবে যুক্তিবিদ্যার নিয়মগুলো জেনে। তাহলে তার যে কথা, তার কথার সাথে তোমার কথার যে পার্থক্য থাকবে, এই পার্থক্যটি দেখানোই যে বিদ্যার কাজ, তা হচ্ছে যুক্তিবিদ্যা। আশা করছি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার তবে চলো আমরা যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ের পরবর্তী যে আলোচনা সেদিকে একটু আলোকপাত করি। যুক্তিবিদ্যার উৎপত্তি এবং যুক্তিবিদ্যার ক্রমবিকাশ, সেই সাথে যুক্তিবিদ্যার সংজ্ঞাগত ধারণার পরে আমরা দেখতে পেয়েছিলাম যুক্তিবিদ্যার স্বরূপ সম্পর্কে। অর্থাৎ যুক্তিবিদ্যা প্রকৃতপক্ষে কি? এটি কি বিজ্ঞান? এটি কি কলা? এটি যদি বিজ্ঞান হয় কি ধরনের বিজ্ঞান? এই বিজ্ঞানের প্রকৃতিটা কি রকম সে সম্পর্কে যে আলোচনা আমরা দেখেছিলাম সেটি আসলে এই অংশের আলোচ্য বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তারপরে তোমাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, আমরা দেখেছিলাম যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই। এক্ষেত্রে বিজ্ঞান এবং কলার স্বরূপ সম্বন্ধে আমরা একটু আলোচনা করেছিলাম। আমরা জানি প্রকৃতির কোন নির্দিষ্ট বিষয় সম্বন্ধে সুশৃঙ্খল বা সুসংগত যে আলোচনা তাকে বলা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান প্রকৃতির কোন নির্দিষ্ট বিষয় সম্বন্ধে শুধু আলোচনা করার ক্ষেত্রে একটি সুশৃঙ্খল আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং কিছু নিয়ম কানুন সূত্র আবিষ্কার এবং প্রণয়নের প্রচেষ্টা করে থাকে। সেদিক থেকে যুক্তিবিদ্যা অবশ্যই বিজ্ঞান। কেননা যুক্তিবিদ্যার সুনির্দিষ্ট আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আমাদের চিন্তা। কোন ধরনের চিন্তা? অনুমানমূলক চিন্তা। এই অনুমানমূলক চিন্তায় সত্যকে অর্জন করার জন্য আমরা যে নিয়ম কানুনগুলো অনুসরণ করব, সেই নিয়ম কানুনগুলো আবিষ্কার এবং সেই সংক্রান্ত কিছু সূত্র দেয়া যুক্তিবিদ্যা আলোচ্য বিষয়। তাহলে যুক্তিবিদ্যা নিঃসন্দেহে বিজ্ঞান। একই সাথে আমরা যদি কলা হিসাবে যুক্তিবিদ্যার স্বরূপকে পরীক্ষা করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই কলা কি? কলা হচ্ছে আমাদের অর্জিত যে জ্ঞান বা বলা যায় বিজ্ঞানের মাধ্যমে আমি যে সূত্রগুলো জানলাম সেগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে যে কৌশল আমরা অবলম্বন করি, সেই কৌশলটিকে বলা হচ্ছে কলাবিদ্যা। যুক্তিবিদ্যা আমাদেরকে যেমন চিন্তার নিয়মগুলো জানাচ্ছে, একইভাবে এই নিয়মগুলো কিভাবে আমি আমার বাস্তবে যুক্তিতে প্রয়োগ করতে পারি, আমার বাস্তব চিন্তায় প্রয়োগ করে সত্যকে অর্জন করতে পারি, সে বিষয়ে ধারণা দিচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে? যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান এবং কলা উভয়ই। যুক্তিবিদ্যার স্বরূপে আমরা আরো দেখেছিলাম শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং বর্ণনামূলক বিজ্ঞান হিসেবে বিজ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমরা জানি যে বিজ্ঞান বা বিজ্ঞানের যে শাখাগুলো শুধুমাত্র প্রকৃতির কোনো নির্দিষ্ট ধারা সম্বন্ধে আলোচনা করে যায়, বর্ণনা করে যায়, কিছু সূত্র দেওয়ার চেষ্টা করে, কিছু নিয়ম কানুন নিয়ে আলোচনা করে, সেগুলো হচ্ছে বর্ণনামূলক বিজ্ঞান। অপরদিকে যে বিজ্ঞান কোনো একটি স্ট্যান্ডার্ডের আলোকে, কোনো একটি আদর্শের আলোকে প্রকৃতির কোনো বিশেষ শাখা সম্বন্ধে আলোচনা করে বা মূল্যায়ন করার চেষ্টা করে, তা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাহলে বর্ণনামূলক বিজ্ঞান হিসাবে কিন্তু যুক্তিবিদ্যা আমরা বলতে পারি না যে যুক্তিবিদ্যা বর্ণনামূলক বিজ্ঞান, বরঞ্চ আমরা যুক্তিবিদ্যাকে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসাবে দেখি। কেননা যুক্তিবিদ্যা সত্যকে অর্জন করার জন্য বা সত্যের আদর্শকে সামনে রেখে আমাদের চিন্তার সঠিকতা নিরূপণ করে। এই কারণে যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আমরা দেখতে পেয়েছিলাম শিক্ষার্থীরা যুক্তিবিদ্যা একটি তত্ত্বমূলক এবং ব্যবহারিক বিজ্ঞান উভয়ই। যুক্তিবিদ্যা আমাদের চিন্তার জন্য কিছু নিয়ম বা তত্ত্ব উপস্থাপন করছে, একই সাথে সেই নিয়ম বা তত্ত্বগুলোকে আমরা কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করে প্রকৃত সত্য পর্যন্ত যেতে পারি সে বিষয়টিকেও প্রাধান্য দিচ্ছে বা শিক্ষা দিচ্ছে। তাই দেখা যাচ্ছে যুক্তিবিদ্যা একাধারে তত্ত্বমূলক এবং ব্যবহারিক বিজ্ঞান উভয়ই।
যুক্তিবিদ্যাকে বলা হয় সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান বা সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান। আমরা বলে থাকি যুক্তিবিদ্যা বা লজিক ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস। কেন আমরা এই কথা বলি? আচ্ছা, তোমরা কি ভাবতে পারো তুমি 2 আর 2 যোগ করার পরে যোগফলটি কখনো 7 হবে না? তা কখনোই হবে না, কারণ এবার সেটা অযৌক্তিক। 2 এবং 2 যোগ করলে সবসময় কিন্তু 4 হবে। গণিত বিজ্ঞানের একটি মৌলিক ধারা, এখানে অযৌক্তিকতার কোনো স্থান কিন্তু নাই। ঠিক তেমনি ভাবে বিজ্ঞানের কোনো শাখায় অযৌক্তিক বা অসত্যের কোনো স্থান নাই। বিজ্ঞান সবসময় প্রকৃতির কোনো নির্দিষ্ট আলোচনা করতে গেলে সত্যকে অর্জন করতে চায়, আর এই সত্যকে অর্জন করাতে বিজ্ঞানকে পথ দেখায় যুক্তিবিদ্যা। তাহলে খুব সহজেই বলা যায় যুক্তিবিদ্যা হচ্ছে সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান। একইভাবে যুক্তিবিদ্যা কি কলাকেও কিন্তু পথ দেখাচ্ছে, তাই বলা হচ্ছে যুক্তিবিদ্যা সকল কলার সেরা কলা। আমরা যখন কোনো কলা কৌশল প্রয়োগ করি বা কোনো একটি তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে প্রকৃত সত্যকে অর্জন করতে চাই, তখন কিন্তু অযৌক্তিক কোনো পন্থায় আমি সেটি অর্জন করতে পারি না। অবশ্যই আমার যৌক্তিক পন্থাতেই যেতে হবে। মনে করো চিত্রকলার কথা, আমি একটি ফুল আঁকবো। আমি যদি এখানে ফুল আকার চিন্তা করে কিছু রেখা অঙ্কন করি এবং সেই রেখাগুলো যদি ফুলকে রিপ্রেজেন্ট না করে, প্রতিকায়িত না করে, তবে কি তোমরা সেটাকে ফুল বলবে? কখনোই না। তাহলে কি সকল কলার শ্রেষ্ঠ কলাও কিন্তু যুক্তিবিদ্যা। তাহলে এই যে যুক্তিবিদ্যার আলোচনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুক্তিবিদ্যা কেবলমাত্র কলাই নয়, সকল কলার মূল ভিত্তি হিসাবে বা সকল সত্য অর্জনের মূল সত্য হিসাবে যুক্তিবিদ্যা ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যুক্তিবিদ্যার স্বরূপ আলোচনায় আরো দেখতে পেয়েছিলাম যুক্তিবিদ্যা একটি আকারগত এবং বস্তুগত বিজ্ঞান উভয়ই। আকারগত বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? আকারগত বিজ্ঞান বলতে আমরা বুঝি সেই ধরনের বিজ্ঞানকে যেখানে কোনো একটি নিয়ম কানুন বা তত্ত্বের উপস্থাপন করা হয়ে থাকে। যুক্তিবিদ্যা চিন্তার নিয়ম কানুন বা সঠিক চিন্তার তত্ত্বগুলোকে উপস্থাপন এবং আবিষ্কারের চেষ্টা করে। সেক্ষেত্রে অবশ্যই বলা যায় যুক্তিবিদ্যা একটি তত্ত্বগত বিজ্ঞান বা আকারগত বিজ্ঞান। আকারগত বিজ্ঞান হওয়ার পাশাপাশি যুক্তিবিদ্যার কিন্তু নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে, সেটি হচ্ছে চিন্তা। তাহলে যুক্তিবিদ্যা একাধারে আকারগত এবং বস্তুগত বিজ্ঞান উভয়ই। যুক্তিবিদ্যার স্বরূপের এই আলোচনার পরে আমরা যুক্তিবিদ্যার প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সর্বশেষ আলোচনা হিসেবে দেখেছিলাম যুক্তিবিদ্যার পরিসর বা আলোচ্য বিষয়বস্তু। তোমরা নিশ্চয়ই এতক্ষণে আলোচনায় বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে যুক্তিবিদ্যার অবস্থান নেই। যুক্তিবিদ্যার আলোচনা এতটাই সুদূর প্রসারী, এতটাই বিস্তৃত। তারপরও যুক্তিবিদ্যাকে আমাদের যদি সঠিকভাবে বুঝতে হয়, একটি কাঠামোবদ্ধ আলোচনার মধ্যে দিয়ে বুঝতে হয়, সেক্ষেত্রে কিন্তু যুক্তিবিদ্যার কিছু সুনির্দিষ্ট আলোচ্য বিষয়বস্তু বা যুক্তিবিদ্যার পরিসরকে আমার চিহ্নিত করতে হবে, যা আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায়টিতে দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা দেখেছিলাম যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হিসাবে প্রথমে রয়েছে অনুমান বা পরোক্ষ জ্ঞান। তোমরা নিশ্চয়ই জানো যে জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, তবে এই ক্ষেত্রে আমরা দুভাবে জ্ঞান অর্জন করতে পারি, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। ধরো আমি এখন বলছি, তোমরা শুনছো, এই যে সরাসরি কথা বলার মাধ্যমে তোমার যে জ্ঞানটা অর্জিত হচ্ছে তা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। তাই কারণ তুমি প্রত্যক্ষভাবে আমাকে শুনছো, আমাকে দেখছো, সে থেকে তুমি জ্ঞানটা অর্জন করছো। কিন্তু এমন কিছু জ্ঞান রয়েছে যা আমরা পরোক্ষভাবে অর্জন করি, আমি না দেখে না শুনে এমন কিছু জ্ঞান অর্জন করতে পারি। অনুমান হচ্ছে সে ধরনের একটি জ্ঞান। মনে করা যাক দূরে একটি পাহাড়ের পেছনে আমি দেখলাম ধোঁয়া উঠছে। আমরা জানি যখন আগুন থাকে বা আগুনে কোনো কিছু পোড়ানো হয়, সে থেকে ধোঁয়া ওড়ে। আমি কিন্তু আগুনটা দেখছি না, কিন্তু আমি ধোঁয়াটা দেখছি। ধোঁয়া দেখে আমি হয়তোবা বললাম সেখানে আগুন আছে। এই যে জানা থেকে আমার একটা জানা সত্য থেকে আমি একটা অজানা সত্য সম্বন্ধে ধারণা করলাম, অনুমান করলাম, এটি হচ্ছে পরোক্ষ জ্ঞান। যুক্তিবিদ্যার কাজ
এই পরোক্ষ জ্ঞানকে নিয়ে। আমাদের পরোক্ষ জ্ঞান বা অনুমান কিভাবে সত্য হয়, কিভাবে আদর্শ মেনটেন করতে পারে, সেটি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তুর অঙ্গীভূত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছি যুক্তিবিদ্যার পরিসরভুক্ত আরেকটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে চিন্তা ও এর পদ্ধতি। আমরা চিন্তা করি, সব ধরনের চিন্তা যুক্তিবিদ্যার আলোচ্য নয়। স্মৃতি, কল্পনা, স্বপ্ন, এই সবই কিন্তু চিন্তা, কিন্তু এই চিন্তাগুলো যুক্তিবিদ্যার পরিধির বাইরে। যুক্তিবিদ্যা শুধুমাত্র অনুমানমূলক চিন্তা নিয়ে আলোচনা করে, এবং এই যে চিন্তা এর পদ্ধতি রয়েছে, এই চিন্তা কিভাবে সঠিক হবে সেই ধরনের যে পদ্ধতিগুলো রয়েছে তা আবিষ্কার এবং প্রমাণের যে প্রচেষ্টা তা আমরা যুক্তিবিদ্যায় লক্ষ্য করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা ভাষা নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে ভাষা। আমরা কিছুক্ষণ আগে যখন যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থটি বিশ্লেষণ করতে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম লজিক বা লগোস থেকে আধুনিক যে যুক্তিবিদ্যার প্রতিশব্দ লজিক শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে ভাষা। এবং আমরা সেই ক্ষেত্রে দেখেছি যুক্তিবিদ্যা বলতে আমরা বুঝি, বা লজিক বলতে আমরা বুঝি ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। আমরা যে চিন্তাটি করছি বা যে অনুমানটি করছি তা যখন আমরা ভাষায় প্রকাশ করি তখনই তা যুক্তির রূপ পায়। এ কারণে যুক্তিবিদ্যা কিন্তু ভাষা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আলোচনা করে থাকে। ভাষার সঠিক ব্যবহার, ভাষার ব্যবহারের মাধ্যমে কিভাবে আমি সঠিকতা বা সত্যতা অর্জন করতে পারি, যথার্থতা অর্জন করতে পারি, সে বিষয়ে সামগ্রিক যে আলোচনা তা যুক্তিবিদ্যার পরিসরভুক্ত। অনুমানের সহায়ক প্রক্রিয়াগুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। আমরা অনুমান করি, আমাদের অনুমানের বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে। সহায়ক যে প্রক্রিয়া রয়েছে, অবরোহমূলক চিন্তা রয়েছে, আরোহমূলক চিন্তা রয়েছে। আমরা কখনো কখনো বড় ধারণা থেকে ছোট ধারণা অনুমান করি, আবার কখনো ছোট ছোট ধারণা থেকে বড় বড় ধারণাকে অনুমান করি। এই যে অনুমানের সহায়ক যে প্রক্রিয়াগুলো রয়েছে সে নিয়ে একটি সার্বিক আলোচনা যুক্তিবিদ্যার পরিধিভুক্ত বা পরিসরভুক্ত। অনুমানের ধরন, অনুমানের বিভিন্ন ধরন হতে পারে। কিছুক্ষণ আগে আমরা অনুমানের যে সহায়ক প্রক্রিয়াগুলো বলেছিলাম, সেরকম অনুমানের যে বিভিন্ন ধরনের ধরনগুলো রয়েছে, অনুমানের বিভিন্ন রকম প্রকরণগুলো রয়েছে, সেগুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু। যুক্তির মৌলিক এবং স্বতঃসিদ্ধ নিয়ম। আমরা যখন কোনো যুক্তি উপস্থাপন করি তখন কিন্তু আমরা কিছু মৌলিক বা স্বতঃসিদ্ধ নিয়ম উপস্থাপন করতে চাই। আমার যুক্তিটি কোনো না কোনো স্বতঃসিদ্ধ নিয়মকে অনুসরণ না করলে আমার যুক্তিটি যথার্থ হয়েছে সেই দাবি আমি করতে পারি না। এই কারণে যুক্তিবিদ্যা কিন্তু যুক্তির কিছু স্বতঃসিদ্ধ নিয়ম, যেমন মধ্যমরহিত নিয়ম, অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, এই নিয়মগুলো নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের যুক্তিতে তার প্রয়োগকে কিভাবে আমরা করতে পারি সে সম্বন্ধে একটি আমাদের ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি। চিন্তার মানসিক এবং ভাষাগত রূপ। আমরা যখন কোনো জানা বিষয় থেকে অজানা বিষয়কে অনুমান করি বা ধারণা করি তখন সেটি আমাদের চিন্তায় অবধারণ হিসাবে অবস্থান করে, বা তখন আমার চিন্তাটির যে প্রাথমিক রূপ, যুক্তি যে প্রাথমিক রূপ আমার চিন্তা থাকে তাকে বলা হচ্ছে অবধারণ। এই অবধারণকে বলা হচ্ছে চিন্তার প্রাথমিক রূপ বা মানসিক রূপ, সেটি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। আবার আমার এই মানসিক চিন্তাটি বা অবধারণটিকে আমি যখন ভাষার মাধ্যমে প্রকাশ করি, যুক্তি আকারে প্রকাশ করি, তার যে ভাষাগত রূপ সেটি কিভাবে প্রকাশ হবে, কিভাবে আমি শব্দ, পদ, যুক্তিবাক্যের মাধ্যমে একটি অনুমানকে দাঁড় করাবো, তার একটি পূর্ণাঙ্গ আলোচনা কিন্তু যুক্তিবিদ্যার পরিসরভুক্ত। যুক্তির অনুপপত্তি, এই বিষয়টি খুব মজার একটি বিষয়। আমরা প্রায়শই মনে করি যে আমি একটি যুক্তি দিয়েছি, হয়তোবা এটি আপাত দৃষ্টিতে সঠিক বা বৈধ বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যুক্তিটি ভুল। অনুপপত্তি বলতে এরকম ভুল বা ভ্রান্ত যুক্তিকে বোঝানো হয়ে থাকে। আমার যুক্তিটি কখন সঠিক হচ্ছে, কখন ভ্রান্ত হচ্ছে, এবং কোন কোন নিয়মগুলো পালন করলে আমি অনুপপত্তি এড়িয়ে, ভ্রান্তি এড়িয়ে একটি সঠিক যুক্তি দিতে পারি, সেই সম্পর্কে একটি সামগ্রিক ধারণা যুক্তিবিদ্যা দিয়ে থাকে। আমরা অনুপপত্তির বিভিন্ন ধরন সম্বন্ধে এবং এগুলো এড়ানোর পদ্ধতি সম্বন্ধে যুক্তিবিদ্যায় জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক কালে বা সাম্প্রতিক কালে যুক্তিবিদ্যার একটি অন্যতম শাখা হিসেবে প্রতীকী যুক্তিবিদ্যার আবির্ভাব ঘটেছে। বিশেষ করে আধুনিক গণিতজ্ঞদের মাধ্যমে এই শাখাটির উদ্ভব ঘটেছে। প্রতীক ব্যবহারের মাধ্যমে একটি বড় যুক্তিকেও বা একটি জটিল যুক্তিকে আমরা সহজ আকারে উপস্থাপন করে সময় এবং
শ্রমের সাশ্রয় করতে পারি, একইভাবে এই সত্যাসত্য নির্ণয় বা বৈধতা অবৈধতা নির্ণয়েও আমরা খুব সহজ সাধ্যভাবে এগিয়ে যেতে পারি। যুক্তিবিদে এই যে প্রতীকের ব্যবহার কিভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় হিসাবে স্থান করে নিয়েছে। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচ্য বিষয়। আশা করি তোমরা যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ের প্রথম পত্রের যে প্রথম অধ্যায়ের ধারণাটি সে দুটি সম্বন্ধে অনেকটাই স্পষ্টতা পেয়েছো এবং আগামীতে এই ধারণাগুলো তোমাকে সহায়তা করবে সামনে এগিয়ে যেতে, সামনে পড়াগুলো বুঝিয়ে নিতে। তারপরে তোমাদের যদি কোনো রকম অস্পষ্টতা থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই এখানে ভিডিওতে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো এবং বইয়ের সাহায্য নিতে পারো। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে এ পর্যন্তই থাক। আমাদের আগামী ক্লাসে আলোচনা বা পরবর্তী আলোচনা লজিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স, যুক্তিবিদ্যার সাথে কম্পিউটার বিজ্ঞানের বা আধুনিক প্রযুক্তির অন্যতম আবিষ্কার কম্পিউটার বিজ্ঞানের কি মিল অমিল রয়েছে বা আদৌ কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটি আমরা আগামী দিন দেখে নেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।